কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে যাচ্ছেন হামজা চৌধুরী। অরণবীর সাফ শিরোপাজয়ী 4 ফুটবলারকে নিয়ে ভুটান গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 5 ও 8 সেপ্টেম্বর খেলবে দুটি প্রীতি ম্যাচ। জয়ই লক্ষ্য জামাল ভুঁইয়াদের। নতুন যে দুইজন আসছে আমরা চাবো ওদেরকে যথেষ্ট যদি সাপোর্ট যাই দেওয়ার ইনশাল্লাহ। জন্য। আমার ঘর পাশম হারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার নতুন করে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। দর্শক বন্ধুরা, একদিকে বাংলাদেশের যুবারা ফুটবলে উন্নতি করছে, অন্যদিকে এবার বাংলাদেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। দর্শক বন্ধুরা, তাহলে কবে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে হামজা চৌধুরীকে? সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ক্রীড়াঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যদি যাই ইনশাল্লাহ। আমার ঘর পাশম হারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। বাংলাদেশকে সাফ অনূর্ধ্ব-20 শিরোপা জেতানো ফুটবলার মিরাজুল, যার কাছে জাতীয় দলের সুযোগ পাওয়াটাই ছিল স্বপ্নের বিষয়। আগের দিন নেপাল থেকে ফিরে সকালেই ভুটানের পথে শাকিল আহমেদ তপু, মিরাজুল সহ 4 জন। ওরা এখন জামাল সোহেলদের সতীর্থ। যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে, সেটা আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে থাকবে। ইভেন কোচ, অফিসিয়াল যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন আমাদের টিমের সাথে তাড়াতাড়ি যেন মানিয়ে নিতে পারে। এটাই আমাদের পক্ষ থেকে থাকবে। আর আমি মনে করি ওরা খুব ভালো টিমকে সার্ভিস দিতে পারবে, সো এই কোয়ালিটি ওদের মধ্যে আছে। তাই আমি মনে করি খুব ভালো ওদের ফিউচারে সামনে ভালো কিছু করবে, এটা আশা করি। একটু ওয়েদারও একটু আপনার ঠান্ডার মধ্যে আমরা খেলবো, সো এটা একটু প্রবলেম হবে আমাদের। সো আমরা চাবো যে এই প্রবলেমগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করে যেন আমরা ম্যাচে যেয়ে যেন আমরা খুব ভালো ফুটবল খেলতে পারি আর ভুটানের সাথে যেন জিততে পারি। এফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ের উন্নতির লক্ষ্য, তাই পুরো দল নিয়ে ভুটানেই অনুশীলনের সুযোগ পাবেন হেড কোচ কাবরেরা। ভুটানে আমরা 5 থেকে 6টা সেশন পাবো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তার মধ্যেই আমাদেরকে তৈরি হতে হবে, সেখানেই পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাবো। আশা করি সেরাটা দেওয়ার জন্য সবাই ভালোভাবেই তৈরি হবে। কম সময়ে ভুটানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে প্রথম ম্যাচের জন্য তৈরি হবে দল। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা ফুটবলের এই সময়ের মোমেন্টামটা ধরে রাখার। আমরা যেন এই ভুটানের সাথেও ম্যাচটাকে খুব সিরিয়াসলি নেই এবং নিয়ে যেন একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। তো সেটাই আসলে সেই মেসেজটা প্লেয়ারদেরকেও দেওয়া হয়েছে। আমরা যারা আছি সবাই একসাথে নিয়ে মেসেজ যাচ্ছি যেন রেজাল্টটা কন্টিনিউশন থাকে। 5 আর 8 সেপ্টেম্বর স্বাগতিক ভুটানের সাথে 2টা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে যাচ্ছেন হামজা চৌধুরী। পাসপোর্ট জটিলতার অবসান হয়েছে, তিনি হাতে পেয়েছেন সবুজ পাসপোর্ট। জাতীয় দলে খেললে হামজাই হবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টারের হয়ে খেলছেন 26 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর মঙ্গলবার রাতেই তিনি নামেন এফএল কাপে। বদলি হিসাবে নেমে একটি অ্যাসিস্ট করে লেস্টারের জয়ে অবদানও রাখেন হামজা। পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। তার মা বাংলাদেশের হবিগঞ্জের আর বাবা ক্যারিবীয় দেশ গ্রেনাডার। হামজার বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হওয়ার পর হামজার মা বিয়ে করেন বাংলাদেশি একজনকে। ইংল্যান্ডে জন্ম বেড়ে ওঠা হামজা এরই মধ্যে খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলে। জাতীয় দল হিসেবে ইংল্যান্ড, গ্রেনাডা ও বাংলাদেশ এই 3টি দেশকে বেছে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু মায়ের ইচ্ছেতে বাংলাদেশের জার্সি গায়ে দেবেন বলে জানান হামজা। নানা প্রতিকূলতা পেরিয়ে গেল 23 আগস্ট বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলতে তাই কোনো বাধা নেই হামজা চৌধুরীর। এই মৌসুমে হামজাকে রাইট ব্যাকে খেলাচ্ছেন কোচ, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ড কিংবা রাইট ব্যাক যে কোনো পজিশনেই তিনি খেলতে পারেন। মজার ব্যাপার হলো বাংলাদেশ জাতীয় দলে যে 2জন প্রবাসী ফুটবলার বর্তমানে রয়েছে তাদের একজন তারিক কাজী খেলেন রাইট ব্যাকে ও আরেকজন জামাল ভুঁইয়া খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়া। ডেনমার্কে জন্ম, শৈশব কেটেছে জামালের, সেখানে গড়ে উঠেছে ফুটবল ক্যারিয়ার। তার বাবা মা দুজনেই বাংলাদেশি। বাবা মায়ের ইচ্ছায় তিনিও ডেনমার্ক থেকে চলে এসে বাংলাদেশের ফুটবলের সঙ্গে জড়ান নিজেকে। লাল সবুজ জার্সিতে এ পর্যন্ত 76টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়া। জাতীয় দলের আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজীর জন্ম ফিনল্যান্ডে। তার মা একজন ফিনিশীয় নাগরিক, বাবা বাংলাদেশি বংশোদ্ভূত।
তারিক নিজেও ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন। ক্লাব ফুটবলে ইউরোপা লিগের বাছাই পর্বে খেলেছেন তারিক। 2021 সালে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নামেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়ে খেলে আলোড়ন তুলেছেন এলিটা কিংসলে। নাইজেরিয়ার এই ফুটবলার দীর্ঘদিন বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলেছেন, ভালোবেসে বিয়ে করেছেন এদেশের মেয়েকে। অনেক কাঠখড় পুড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন এলিটা। অবশেষে 35 বছর বয়সে 2023 সালে প্রথম তিনি লাল সবুজ জার্সি চাপান গায়ে। করে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে উল্লেখযোগ্য আয় আসে এনএসসির স্থাপনাগুলোর দোকান ভাড়া থেকে। তবে এই জায়গাতেই বছরের পর বছর ধরে চলছে শুভঙ্করের ফাঁকি। রাজধানীতে থাকা এনএসসির বিভিন্ন স্টেডিয়াম এবং কমপ্লেক্সে দোকান সংখ্যা 1074টি, যেখান থেকে গেল অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের আয় 7,30,73,000 টাকা। এতগুলো দোকান থেকে ভাড়া বাবদ আরও বেশি অর্থ আসার কথা থাকলেও আসছে সামান্যই। কিন্তু কেন? বিষয়টি অনুসন্ধানে নামে সময় সংবাদ। শুধুমাত্র ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যে চিত্র উঠে আসে তাতেই চক্ষু চড়ক গাছ। জাতীয় এই স্থাপনায় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান সংখ্যা 297। প্রতি স্কোয়ার ফিটে এনএসসি ভাড়া নেয় নিচতলার জন্য 26 টাকা 70 পয়সা আর দোতলার জন্য 22 টাকা 23 পয়সা। সেই হিসেবে 400 স্কোয়ার ফিটের দোকানটির ভাড়া আসে 10,680 টাকা। কিন্তু এই দোকানে দিচ্ছেন কত? মার্কেট তো এগুলো দেখা গেছে অন্যান্য মার্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া এই জায়গাটা। মোটামুটি আমাদের দেখা গেছে এটা তো আসলে প্রায় আপনার 1.5 লক্ষ টাকার কাছাকাছি ভাড়া আছে। সোজা অঙ্ক মেলাতে গিয়ে জটিল পরিস্থিতি, গোজামিল দেওয়ার সুযোগ নেই। তাই ঘটনার আরো ভেতরে যেতে চাই। ক্রীড়া পরিষদ থেকে দোকান বরাদ্দের তালিকা সংগ্রহ করতেই সমীকরণ পরিষ্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের 9 নম্বর দোকানটি জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল গঙের কাছে, কিন্তু এই দোকানের প্রোপাইটারশিপে আছে কাজী আব্দুল ওয়াহাবের নাম। ইস্টার্ন মার্কেটে তো 80% দোকানই ভাড়া। দেখা গেছে অনেক মালিক এই জায়গায় আপনার একজনের হাতে তার নাই এই জিনিসটা। যেভাবে নিয়ে যার কাছ থেকে অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের মাধ্যমে রিলেশন হয়ে একটু কমে ভাড়াটা নিতে পারে, বা দ্বিতীয় তৃতীয় পক্ষ হলে আরেকটু বেশি হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু দোকান বরাদ্দ পাওয়া নামধারী এই ব্যবসায়ীদের অবস্থা রমরমা। ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা। এবার অঙ্ক মিলিয়ে নেবার পালা। এই হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়া বাবদ আয় হওয়ার কথা বছরে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি, কিন্তু এনএসসি রাজস্ব আদায় করছে মাত্র 7 কোটি টাকা। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং শেষে তাদের এই সকল কথাবার্তাগুলো শুনে এবং এই সকল নিউজগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এবার বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে, কারণ বাংলাদেশের অনেক স্বৈরাচার মুক্ত হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে যুক্ত হওয়াকে কেন্দ্র করে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে, তাহলে কি অতি শীঘ্রই বাংলাদেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।